কুমিল্লা ও ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, খাবার ও সুপেয় পানির তীব্র সংকট, দ্রুতই উন্নতির পূর্বাভাস। টিএসসিতে আজও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ, মানবিক আহ্বানে সর্বস্তরের মানুষের সাড়া। এবার হাসিনা আজিজ সহ 14 জনের বিরুদ্ধে বিডিআর হত্যা মামলা, রাজধানীর বিভিন্ন থানায় আরও 6 হত্যা মামলা। এবং কুমিল্লায় টাকায় মিলে জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট ভুয়া ঠিকানা ব্যবহার করে সুযোগ নিচ্ছে রোহিঙ্গা ও অপরাধীরা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। টেস্ট ইতিহাসে পাকিস্তানকে প্রথমবারের মতো হারানোর ম্যাচে বাংলাদেশের জয় 10 উইকেটের। রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পক্ষের ঘরের মাঠে 10 উইকেটের বিশাল ব্যবধানে। Congratulations to Nazmul Shanto and obviously the senior campaigners Mushfiqur Rahim, Shakib Al Hassan and company will certainly enjoy this. কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গোমতী নদীর ভাঙনের ফলে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীতেও বাড়ছে পানি, দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। এদিকে ভোলা, মৌলভীবাজার ও রাঙামাটিতে পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত গ্রামের অন্তত 30,000 পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখন সেগুলো নিরাপদ নয়। স্কুল কোনো জায়গা দিতে আসে না, আমরা স্টেশন পরবাস থাকতেছি বাচ্চাটি লইয়া। এখানে প্রকৃতভাবে দরকার এখন নৌকা অথবা বোট, যেভাবে পারেন এখানে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে। নোয়াখালীতে মোট 826টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ বানভাসী। ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন বানভাসী মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করছে। পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে, সেই জন্য আমরা এখানে মহিলা কলেজে আসছি। আমরা ভালো আছি, আমরা খাবার দাবার পাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার গত 48 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার থেকে কমে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা 10 দিন পর উপকূলীয় জেলা ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বন্যার পানি গত 24 ঘন্টায় মেঘনার দৌলত খান পয়েন্টে 36 সেন্টিমিটার এবং তজুমুদ্দিন পয়েন্টে বিপদসীমার 57 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘরের ভিতরে পানি উঠতে গেলে ঘরে কোনো রান্না বান্না করা যায় না। আমরা এই যে আজকে কতদিন জ্বরে পানিতে ডুবে রয়েছি, কোনো আমার ঘরে কোনো এলাকা নাই না, সরকারে কোনো আমার ঘরে কোনো কিছু সাহায্য করে না। মৌলভীবাজারের 7টি উপজেলার 1টি পৌরসভা ও 48টি ইউনিয়নে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার 84টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। কিভাবে খাইমু আর কিভাবে চলমু একমাত্র কেউ কইতো না, খাল্লা ছাড়া খাইতে পারতাম না, বাজার করতে পারতাম না, পানিলে 8,000 না, বড় কষ্ট মাঝে আছি আমরা। গত 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে প্লাবিত হওয়া কিছু গ্রামে এখনো বন্যার পানি রয়ে গেছে। এদিকে সকাল 8টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গেটগুলো। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইজিপির আগমনের খবরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে ত্রাণের জন্য জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। গত 5 দিনের বন্যায় ফেনীর 4 উপজেলায় বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই এখনও অবনতি রয়েছে। আমরা দেখেছি যে পরশুরাম থেকে পানি কিছু নামলেও ফুলগাজী, ফেনী সদর, ছাগলাইয়া সহ আসলে সোনাগাজী উপজেলা, এই 4 উপজেলায় কিন্তু এখনও বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। আমরা এখন রয়েছি ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেনী সদরে যে সকল বন্যাত্ম আক্রান্ত হয়েছে, যারা গত কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, মানুষ যে সুপ্রিয় পানির
সংকট দেখা দিয়েছে, ওষুধের সংকট দেখা দিয়েছে। আসলে এখানকার মানুষ যে কত দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, সব দিয়ে পানি, খাওয়ার সংকট সহ ব্যাপক সমস্যার মধ্যে এখানকার মানুষ পড়েছে। আমরা দেখেছি যে এখানকার যে বাংলাদেশ পুলিশের আইজিপি রয়েছে, তিনি ফেনী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এই মুহূর্তে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন এক মুঠো পানির জন্য এবং এক মুঠো মুড়ি চিরার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা এখানকার মানুষের সাথে কথা বলে জেনেছি যে আসলে গত 5 দিন ফেনী সদরের ফেনী পৌরসভার আসলে বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। মানুষের বাসা বাড়িতে 4 ফুট 5 ফুট থেকে 8 ফুট পর্যন্ত পানি উঠেছে। অনেক পরিবার আসলে না খেয়ে জীবনযাপন করতেছে। এখানকার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে আসলে দূর দূরান্ত থেকে আসলে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফেনীতে এসেছে। তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য কিন্তু আসলে সর্বোচ্চটুকু ভূমিকা পালন করছে। আসলে আমরা এখানকার যে চিত্রটি, সেটি যদি আসলে উপস্থিতি যদি না দেখে আসলে সেটা বোঝানো যাবে না যে এখানকার মানুষের চিত্র আসলে কতটা করুণ অবস্থা, এখানকার মানুষের কতটা যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে বোঝানো যাবে না। আমরা দেখি যে গত 6 দিন পর্যন্ত ফেনী যে জেলার প্রায় 96 এলাকায় কিন্তু 96% এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় কিন্তু তারা যে আত্মীয় স্বজন যা পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ করবে, আসলে সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে নেই। সেই জন্য আসলে মানুষের মধ্যে আরও দুশ্চিন্তা বেড়েছে, তাদের উৎকণ্ঠা কিন্তু তারা অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি যে এই যে এখানকার যে জেলা প্রশাসক, তিনি তার সাথে কথা বলেছিলাম যে গত কয়েকদিনে এখানকার বন্যায় যে যারা আক্রান্ত হয়েছে, বন্যায় যে কবলিত এলাকায় যে পানিবন্দী হয়ে পড়েছে, এ পর্যন্ত 30,000 মানুষকে কিন্তু তারা উদ্ধার করেছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 50 কিলোমিটার সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সেখানে যানজট সৃষ্টি হয়েছে। আসলে আমরা দেখেছি যে লালপোল ক্রস করলে সেখানে সড়কে কিন্তু পানি উঠেছে, সেই সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ তথ্য। এবার কুমিল্লা ও নোয়াখালীর বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি কেমন দেখছেন? বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা যেমনটি বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তো এখন আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা সদরে। আসলে যে গতকালকে রোদ হওয়ার ফলে সারাদিনে বৃষ্টির পানি কিছুটা কমেছিল, কিন্তু গতকাল মধ্যরাত থেকে আবার টানা বৃষ্টি শুরু হয়। ভারী বর্ষণের কারণে নোয়াখালীতে আবার পানি বেড়ে গেছে। আসলে যদি বলতে হয় যে গতকালকে প্রায় 40 মিলিমিটার পানি কমেছিল, কিন্তু রাতভর বর্ষণের কারণে এটি প্রায় 10 মিলিমিটার আবার বেড়ে গিয়েছে নোয়াখালী জেলার 8টি উপজেলায়। আর যদি যে বন্যা পরিস্থিতির কথা যদি সর্বশেষ তথ্য আপনাকে জানাতে হয়, সেটি হচ্ছে যে বন্যা আক্রান্ত বিভিন্ন দুর্গম অঞ্চল, বিশেষ করে গ্রাম অঞ্চলে যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, তারা খুবই দুর্বিষহ জীবন যাপন করছে। তারা এক প্রকার ঘরের ভিতরে পানি বন্দী হয়ে রয়েছে। তো আমার সাথে কথা হয়েছে জেলা প্রশাসনে, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তারা 908টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.25 লক্ষ বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে। তো এসব আশ্রয় প্রার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক মানবাদী বিভিন্ন সংগঠন তাদেরকে খাদ্য সহায়তা হিসেবে দিচ্ছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসলে একটা সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে নোয়াখালীর। যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখা গেছে এক একটি আশ্রয় কেন্দ্রে কেউ 4-5 বার করে খাদ্য পাচ্ছে, আবার অনেক আশ্রয় কেন্দ্রে কেউ 1-2 বারও খাবার পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তা আসলে মূলত সমন্বয়হীনতার কারণে এইসব আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তার এবং সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। তো যে জেলা
প্রশাসন অনুরোধ জানিয়েছে যে তাদের সাথে যোগাযোগ করে যদি যে কোনো সংগঠন যে কোনো আশ্রয়কেন্দ্রে যদি খাদ্য সহায়তা দেয় তাহলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে দেয়, তাহলে একটা যে সমন্বয় হবে এবং সবাই যে বানবাসী যারা আছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা খাদ্য সহায়তা পাবে। তো এদিকে আরেকটি তথ্য হচ্ছে যে কিছুক্ষণ আগে নোয়াখালী জেলাতে বন্যার্থদেরকে দেখতে এসেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা, আর তিনি একই সাথে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বন্যার্থ মানুষের যারা বন্যাগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তিনি তার সমাজ কল্যাণ বিভাগকে বলেছেন যে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। ডানা, বন্যা নিয়ে হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফেনী ও কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নূপুর মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত রয়েছে। রোববার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান সাংবাদিকদের এ সকল তথ্য জানান। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে বৃষ্টিপাত কমায় নামছে পানি বলে জানায় আবহাওয়াবিদ। উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আমাদের যদি বিগত 24 ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি, ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে। বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। মৌলভীবাজার, হবিগঞ্জের কথা বলি, ওদিকেও ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী 24 ঘন্টাও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ এখানে যে নদ নদীগুলো রয়েছে মনু, খোয়াই, ধলাই, এগুলোর পানি সমতল হ্রাস পাবে এবং ওদিকে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকার অলিগলি পানিতে তলিয়ে গেছে। শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড় সহ পৌরসভার আশেপাশের বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন নিচু এলাকার অনেক মানুষ। এমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের কর্মজীবীরা। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও পানি উঠেছে। ঘর দুয়ার ব্যাগ বুঝি গেছে, খাট ও সহজ এইভাবে থাকে না, তাতে যাইবে না। রান্নাঘরে মা রান্না করতে পারে না, স্কুলেও যেতে পারি না, সাইকেল নিয়ে একটু বাড়িতে পারি না। প্রতিটা অঞ্চলে আমাদের এই অবস্থা পানি, এখানে তো কম, আরো সামনে যাবেন আরো পানি সংখ্যা বেশি। আমরা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি না, কোনো জায়গায় একটা রাস্তা নেই, অবস্থা যে আমাদের তার পাওয়ার মতো না। বন্যা দুর্গত 11 জেলার পাশে এখন পুরো দেশ। প্রাতিষ্ঠানিক ব্যক্তি পর্যায় থেকে মানুষ এগিয়ে এসেছে বন্যা মোকাবেলায়। অবস্থা এমন, ত্রাণের জন্য স্থান সংকুলান না হওয়ায় টিএসএ থেকে সংগ্রহের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সরিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। কায়েস রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা শেষে হঠাৎ অতিবৃষ্টি এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ভাসছে 11টি জেলা। আকস্মিক এই বন্যায় ফেনীতে এখন শুকনো মাটি খুঁজে পাওয়া দুষ্কর। মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে 11টি জেলার বাসিন্দারা। অবস্থার উত্তরণে এগিয়ে আসছে সারা দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, যার যার অবস্থান থেকে দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে। বর্তমানে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠের জিমনেশিয়ামে। টিএসসিতে ত্রাণের সংকলন না হওয়ায় কেন্দ্রীয় খেলার মাঠে জমা করা হচ্ছে সব সামগ্রী। কেবলমাত্র নগদ আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে টিএসসিতে। সকল শ্রেণী পেশার মানুষের থেকে আমাদের প্রচুর পরিমাণ ত্রাণ সংগ্রহীত হয়েছে, যেটি হচ্ছে অভাবনীয় পরিমাণ ত্রাণ এসেছে, অভাবনীয় পরিমাণ, এবং সকল মত শ্রেণী পেশা নির্বিশেষে এভাবে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি।
এদিকে ব্যক্তি পর্যায়ে ত্রাণ সংগ্রহ ও বিতরণকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলছেন স্বচ্ছতার জন্য তাদের সব অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে টিএসসির এই যে বুথগুলো রয়েছে, বুথগুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি। এছাড়া আমাদের বিকাশ, নগদ, রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট, এই 4টি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি। স্বেচ্ছাসেবীরা বলছেন তাদের এখন প্রয়োজন শুধু শুকনো খাবার আর পণ্য পরিবহনের জন্য ট্রাক। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। 2009 সালে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 14 জনের বিরুদ্ধে এই মামলা হয়। এদিকে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের নামে রাজধানীর বিভিন্ন থানায় আরও 6টি মামলা করা হয়। এবার বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, এলাকার এখন অবস্থা কেমন দেখছেন? পানি নামতে শুরু করেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞার ভেতরের কয়েকটি এলাকায় ঘুরেছি। এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে দাগনভূঞা যে মেন সড়কটি রয়েছে, সোলিংয়ের মাথা বলা হয়, সেখান থেকে একটু ভেতরে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো এখানে পানি নামার আমরা কোনো কিছু তেমন দেখছি না, কারণ হচ্ছে এখানে পানি এখনো ভরপুর পানি রয়েছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে সকাল থেকে থেমে থেমে, যার কারণে এখানে যারা বসবাস করত তারা সবাই আসলে এই মুহূর্তে বাসাবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে তারা গিয়েছে। এবং আশ্রয় কেন্দ্রের পাশাপাশি আমরা যেটি দেখছি যে যারা আত্মীয় স্বজন রয়েছে বিভিন্ন সে বাসাবাড়িতে তারা যাওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। এবং যারা বাসাবাড়িতে আছে তারাও যাওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে, অর্থাৎ নৌকা কিংবা হচ্ছে কলা গাছ দিয়ে যে বেলা বানানো হচ্ছে সে বেলা দিয়ে তারাও যাতায়াত করার চেষ্টা করছে। আর পুরো এলাকা আসলে পানিতে তলিয়ে গিয়েছে। আমরা বেশ কয়েকটি এলাকা যেগুলো ঘুরেছি আমরা দেখেছি যে সেখানে অনেকগুলো ঘর পানির নিচে, সেখানে একেবারে থাকার কোনো সুযোগ নেই। আর এখানে ত্রাণের পর্যাপ্ত সংকট রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বলি কিংবা অন্য যে সরকারিভাবে যে ত্রাণগুলো আসছে সেগুলো এখনো দাগনভূঞা এলাকায় এখনো সেগুলো আসে নাই, যার কারণ হচ্ছে মানুষ অনেক বেশি ভোগান্তিতে পড়েছে। এখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা দেখছি যে পানি বেড়েই চলছে। আর এর মধ্যে এলাকায় যারা রয়েছে, যারা হচ্ছে তারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে বৃদ্ধাদেরকে উদ্ধার করছে এবং অসুস্থ যারা রয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এবং এখানে হাসপাতালে নেওয়ার জন্য ভেতর থেকে, অর্থাৎ মেন সড়ক থেকে ভেতরে যে দূরত্ব, সে দূরত্ব আসলে এই কলা গাছের যে বেলা রয়েছে সেটি দিয়ে আসলে উদ্ধার করা তেমন সম্ভব হচ্ছে না। তারা বলছেন স্পিড বোট কিংবা অন্য নৌকা যে ট্রলারগুলো রয়েছে সেগুলো যদি এখানে সরবরাহ বাড়ানো যায় তাহলে অন্ততপক্ষে এখানকার গর্ভবতী যে মহিলারা রয়েছেন কিংবা অসুস্থ বৃদ্ধারা রয়েছেন তাদেরকে অন্ততপক্ষে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে সব মিলিয়ে বলা চলে যে যেটি আমরা দেখেছি যে সকাল থেকেই সেখানে হচ্ছে প্রত্যেকটি বাড়ি ঘরে পানির নিচে যেহেতু চলে গেছে, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের সংকট রয়েছে। 2টি আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে আমরা দেখছি যে সে 2টি আশ্রয়কেন্দ্রতে প্রায় কয়েকশো মানুষ থাকা শুরু করেছে। সেখানে পর্যাপ্ত খাবার সংকট থাকার কারণে সেখানকার স্বেচ্ছাসেবকরা অনেকটুকু ব্যাগ পেতে হচ্ছে। তারা বলছেন যদি সরকারের পক্ষ থেকে কিংবা ব্যক্তি উদ্যোগে যারা ফেনীতে কাজ করছেন তারা যদি এদিকেও আসেন, অর্থাৎ দাগনভূঞা, নোয়াখালী, চৌমুনি, লক্ষ্মীপুর, তাহলে অন্ততপক্ষে এই মানুষগুলো কিছুটা হলেও বাঁচার সুযোগ পাবে। তো ডানা, এ ছিল আমার কাছে দাগনভূঞার বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। ফেনীর দাগনভূঞা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ আদালতে তোলা হতে পারে সাবেক এই মন্ত্রীকে।
কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছিল। আন্দোলনের ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। সেনানিবাসে আশ্রয় নিয়েছে 622 জন, এরা প্রত্যেকে অপরাধী। এই 622 জনের মধ্যে 5 জন আছে বিচারপতি, 487 জন পুলিশ কর্মকর্তা। এই 487 জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে? তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে। বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই, এখনো বিপ্লব থমকে আছে। মোটা অঙ্কের টাকা দিলেই পাওয়া যাচ্ছে জন্ম নিবন্ধন। ভুয়া ঠিকানা ব্যবহার করে তৈরি এসব জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা। আর এইসব অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাদের সচিবের বিরুদ্ধে। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি বিরাট অংশ অসাধু চক্রের সহায়তায় তৈরি করছে নকল জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। এসব নকল কাগজপত্র ব্যবহার করে সহজেই মিলছে পাসপোর্ট। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার 14 গ্রাম উপজেলায়। পুলিশ জানায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে চলতি বছরের 11 জুন ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করেন হুমায়রা ও শারমিন আক্তার নামে 2 জন রোহিঙ্গা। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের ফেরত পাঠানো হয়। অনুসন্ধানে সামনে আসে কুমিল্লার 14 গ্রামের ইউপি সচিব ও চেয়ারম্যানের নাম। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সহায়তায় উপজেলার বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গারা। এর আগেও জন্ম নিবন্ধনে বিভিন্ন অনিয়মের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিব রুহুলের আইডেন্টিটি একাধিকবার বন্ধ রেখেছিল। মুচলেকা দিয়ে তিনি আবারও আইডেন্টিটি ফিরে পান। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব রুহুল আমিন মজুমদার রোহিঙ্গা নারীর পরিচয় জানতেন না বলে নিজেকে নির্দোষ দাবি করেন। আমার ইউনিটের 2টা লোক ঢিমাতুলি গ্রামে ভিয়েতনামে যাওয়ার পথে নাকি এয়ারপোর্ট ধরা গেছে। আমি যেগুলো বলছেন এগুলো আমি সম্পৃক্ত নাই। এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। আমার আইডি সে ইউজ করে ব্যবহার করে সচিব, ওনার সচিবের একটা আইডি আছে, 2টা আইডি এসে ব্যবহার করে। এগুলো যাচাই বাছাই নিবন্ধনের ব্যাপারটা যাচাই বাছাই করে প্রিন্ট কপিটা আমার কাছে দিতেছে। 3টা আইডি সমন্বয় তারা এই কাজগুলো করে। তবে কাজী খবির উদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে চিউড়া ইউপি সচিব রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছেন এমন অভিযোগ জানতেন না বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পত্রিকা মারফত জানতে পেরেছি এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাদের এই কার্যক্রমটি মনিটরিং করা হয়। আর নিশ্চয়ই তারা এই বিষয়ে তাদের মতো করে ব্যবস্থা নেবেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিচারের দাবি স্থানীয়দের। রোহিঙ্গার ব্যাপারে আমরা বারবার এই ডিজিএলজির কাছে আমরা আবেদন করছি, চেয়ারম্যান সাহেব কিন্তু এদেরকে পরিবর্তন করে নাই। উনি টাকা যেগুলো এগুলো আয় করে, যেগুলোর টাকা আমরা তাদের টাকা দিতেন না, এগুলো আন্ডাটা করে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঘুরায়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী থেকে বিসিএস ক্যাডার হয়ে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। বালুমহল, লঞ্চ, ফেরিঘাট, বাস টার্মিনাল, ইট ভাটা থেকে শুরু করে সব সেক্টর থেকে কমিশনভুক্ত ডিসি রেহেনার পকেটে। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। 2023 সালের 24শে জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন 27তম বিসিএস কর্মকর্তা রেহেনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। সরকারি চাকুরিতে আসার পর থেকে প্রভাব খাটিয়ে শুরু করেন অনিয়ম দুর্নীতি। একের পর এক টপকাতে থাকেন পদোন্নতির সিঁড়ি।
এরই ধারাবাহিকতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মানিকগঞ্জে। রাজনৈতিক পরিচয় জেলা প্রশাসকের ক্ষমতার সঙ্গে জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় গড়ে তোলেন অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য। চলতি বছরের 30 মে মানিকগঞ্জে 7টি বালু মহাল 21,81,81,611 টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহেনা। সেই বালু মহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে আদায় করেন 5% কমিশন, হাতিয়ে নেন 1,07,19,000 টাকা। এছাড়া বিভিন্ন হাট বাজার ইজারা, লঞ্চ, বাস, ট্রাক সহ পরিবহন সংগঠন, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, জলমহাল সহ অন্যান্য ক্রয় কমিটি থেকে এলআর ফান্ডের নামে মাতেন কমিশন বাণিজ্যে। সবশেষ জেলা প্রশাসক কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরির নিয়োগেও হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমন অনিয়ম দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের। এত বহির্ভূত আয় যদি কেউ করে থাকে সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। দুর্নীতিতে জড়িত এমন সব কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন দুদক আইনজীবীও। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও চায়। রক্ষকরা ভক্ষক হওয়ার কারণেই প্রশাসনের উপর আস্থা হারিয়েছে মানুষ। সেই আস্থা ফেরাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেরিতে হলেও অবশেষে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। জাল নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা, মেতেছেন ইলিশ ধরার উৎসবে। এদিকে ইলিশ ধরা পড়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন শাহ রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ শিকারের পর মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ঘাটে ফেরা আর আড়তে হাঁক ডাক দিয়ে বিক্রির চিত্রই বলে দেয় ব্যস্ততা বেড়েছে জেলেদের। দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। হাসি ফুটেছে জেলেদের মুখে। নদীতে ধরেন হয়তো মাছ আপনার একটু ভালো পড়ে, ঝাঁকা ঝাঁকা ইলিশ মাছ ভালো পড়ে, কারণ আমাকে হাতে সময় কম, মাছ বেশি আবার বোটে সাগরে যান গিয়া ইলিশ মাছটা একটু ভালো পাওয়া যায়, কারণ আমরা কিছু দানা দুনা দিতে পারুম। নদীতে মাছের এমন প্রাপ্যতা থাকলে দাম কিছুটা কমার কথা বলছেন জেলেরা। আমরাও কিনে বেশি একটু মোটামুটি ভালো আছি, বুঝলেন, আরো যদি বেশি হয় আরো কমে কিনতে পারুম, কমে বেচতে পারুম, বাজারে নিয়ে বিক্রি করতে পারুম। ইলিশের চাহিদা ও দরদাম নিয়ে সন্তুষ্ট মৎস্যজীবীরা। প্রতিদিন জেলার বিভিন্ন ঘাটে কমপক্ষে 10 কোটি টাকার ইলিশ বেচা কেনা হচ্ছে বলে জানান আড়তদাররা। ভোলা জেলায় যা ঘাট আছে, মৎস্য আড়ত আছে, সব মিলে হয়তো 10 কোটি টাকার মাছ বিক্রয় আজকে হবে বা হয়েছে। এখন মোটামুটি ভাবে জেলেরও ব্যস্ত, আমরা একটু ব্যস্ত। ইলিশের উৎপাদন বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদী মৎস্য বিভাগ। বছর আমাদের লক্ষ্যমাত্রা 1,83,000 মেট্রিক টন ইলিশ ভোলা থেকে আমরা উৎপাদন করব। আশা করি যেভাবে ইলিশ আসছে এবং বাজারে যেভাবে ইলিশ সয়লাভ হয়েছে এবং জেলেদের জালে যেভাবে ইলিশ ধরা পড়ছে, তাতে করে আমরা এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা এটা আমরা খুব সহজে অর্জন করব বলে আমরা প্রত্যাশা করি। ভরা মৌসুমে ইলিশের এমন ঝাঁক অব্যাহত থাকলে আর্থিক সংকট কাটবে বলে প্রত্যাশা করছেন জেলার 2 লক্ষাধিক জেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লা ও ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, খাবার ও সুপেয় পানির তীব্র সংকট, দ্রুতই উন্নতির পূর্বাভাস। টিএসসিতে আজও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ, মানবিক আহ্বানে সর্বস্তরের মানুষের সাড়া। এবার হাসিনা, আজিজ সহ 14 জনের বিরুদ্ধে বিডিআর হত্যা মামলা, রাজধানীর বিভিন্ন থানায় আরও 6 হত্যা মামলা। এবং কুমিল্লায় টাকায় মিলে জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট, ভুয়া ঠিকানা ব্যবহার করে সুযোগ নিচ্ছে রোহিঙ্গা ও অপরাধীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে
ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।